আহ আমি কি খুব ভুল বললাম? আমার কাছে মনে হয় যে আমি খুব একটা ভুল বলিনি। অর্থাৎ বুঝেছো তোমাদের? ওকে। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা আমি শুরুতে হচ্ছে তোমাদের এই নমুনা প্রশ্ন লিখে দিলাম এবং তুমি ধরে নাও যে এই ৩ টা আইটেম থেকে তোমাদের পরীক্ষায় ২ টা আইটেম থাকবে। এই ২ টা আইটেম থেকে তুমি পরীক্ষায় যেটা সহজ তুমি সেটা উত্তর করো। ঠিক আছে? ওকে। সো যেহেতু প্রকৃতি প্রত্যয়টা তোমরা এতদিন ওইভাবে পড়োনি, অনেকে আছো এসএসসি লেভেলে পড়েছিলে। তো এসএসসি প্রকৃতি প্রত্যয় আর ইন্টারমিডিয়েট লেভেলের প্রকৃতি প্রত্যয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা আমি ক্লাসে দেখিয়ে দিব। তো চলো আমি শুরুতেই আজকে প্রকৃতি প্রত্যয় নিয়ে একটু আলোচনা করব। তো একেবারে শুরুতে যেটা একটু জানা প্রয়োজন, তোমরা অনেকেই জানো না যে ভাইয়া আসলে প্রকৃতি প্রত্যয় কোনটা প্রকৃতি, কোনটা প্রত্যয়। এটা তোমরা আসলে অনেকেই জানো না। যারা জানো খুবই ভালো। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি একটুখানি শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে মাথায় ঢুকিয়ে রাখো। সুমাইয়া বলছে নামাজে ব্রেক দিন, হ্যাঁ ভাইয়া নামাজে ব্রেক দিব জাস্ট ৫ টা ১৫ মিনিটে। ঠিক আছে ভাইয়া? জাস্ট ৫ টা ১৫ মিনিটে ব্রেকটা দিচ্ছি। নামাজ কালাম শেষ করে সবাই দ্রুত চলে আসবে। মাথা থেকে ঝেড়ে ফেলো যে প্রকৃতি প্রত্যয় এই টপিকটা কঠিন। জাস্ট মাথা থেকে ঝেড়ে ফেলো। স্কিপ ইট। ছোটবেলা থেকে পড়েছো না সন্ধি? এই যেমন বাঘা একটা শব্দ, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাঘ যুক্ত আ। দৈনিক একটা শব্দ, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিন যুক্ত ইক। দোলনা একটা শব্দ, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে দু যুক্ত আনা। সো সহজ কথায় যদি বলি, একেবারেই শুরুতে মাথায় ঢুকিয়ে ফেলো যে এই জগতে প্রকৃতি প্রত্যয় বলে কিছু নাই। আছে সন্ধি। তো একটা শব্দকে যখন আমরা ভাঙি বা সন্ধি বিচ্ছেদ করি কি হয়? ২ টা অংশ পাওয়া যায়। তো এখন যে কথাটা আমরা মনে রাখবো, একটা শব্দকে ভাঙার পরে এই যে ১ম অংশটা, এই ১ম অংশটার নাম হচ্ছে প্রকৃতি। মনে থাকবে? একটা শব্দকে আমি ভেঙে ফেললাম। ওই শব্দকে ভাঙার পরে যে ১ম অংশ, ১ম অংশের নাম প্রকৃতি এবং পরবর্তী যে অংশ সেটার নাম হচ্ছে প্রত্যয়। একটা শব্দকে আমি ভেঙে ফেলবো। ভাঙার পরে ১ম অংশটার নাম হচ্ছে প্রকৃতি এবং পরবর্তী অংশের নাম প্রত্যয়। ঠিক আছে? ওকে। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। আর কোনটা কৃৎ প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়, কিভাবে খুব সহজে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায়, এটা নিয়ে আমরা আস্তে, আস্তে আলোচনা এখন যাব। তো সবার আগে একেবারে শুরু আশরাফ বলছে কোন জায়গাগুলো নোট করতে হবে এগুলো একটু বলে দিন। ভাই এই যে আমি যেটুকু একটু লিখে দিলাম এটা একটু নোট করা যায়। আমি যেটুকু প্রথম অংশের নাম হচ্ছে প্রকৃতি আর পরবর্তী অংশের নাম হচ্ছে প্রত্যয়। জাস্ট এটাই। সবাই কি বুঝতে পেরেছো? ওকে। এবং আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি এবং আমরা আপাতত ছোট্ট করে একটু নামাজের বিরতি নিচ্ছি। এটা বুঝতে পেরেছি যে প্রকৃতি কাকে বলে, প্রত্যয় কাকে বলে। আমি এখন কমেন্ট বক্সে টপ করে দিচ্ছি। ১ ঘন্টা ক্লাস হবে। খুব মনোযোগ দিয়ে আমার প্রথম অংশের নাম প্রকৃতি, পরবর্তী অংশের নাম প্রত্যয়। এই প্রত্যয়গুলোর শব্দাংশ। মনে থাকবে কি বলা হয় এগুলোকে? অর্থহীন শব্দাংশ। একটু খেয়াল করে দেখো ভাইয়ারা, মনে করো কেউ তোমার কাছে জিজ্ঞাসা করলো, রাস্তা দিয়ে হাঁটছো, হাঁটার সময় কেউ জিজ্ঞাসা করলো যে বলো তো আ মানে কি, ইক মানে কি, ওয়ানা মানে কি, তব্য মানে কি? এগুলো কি একজন জিজ্ঞেস করলো। তো খেয়াল করে দেখো ভাই, সত্যি কথা বলতে এই যে প্রত্যয়গুলো আ, ইক, অনা, তব্য বা যেকোনো যা, সবসময় খেয়াল করে দেখবা যে এই প্রত্যয়গুলোর আসলে কিন্তু কোনো অর্থ নেই আলাদাভাবে। এইজন্য এগুলোকে বলা হয় হচ্ছে অর্থহীন শব্দাংশ। অর্থাৎ প্রত্যয়গুলোর কোনো আলাদা অর্থ থাকে। ক্লিয়ার? তাহলে প্রত্যয় কাকে বলে? প্রত্যয় দেখতে কেমন? আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রকৃতি বিষয়টা কি? আমরা খুব মনোযোগ দিয়ে বুঝবো প্রকৃতি। ১ম এই আমরা যেটা বলেছিলাম যে একটা শব্দকে ভাঙার পরে ১ম অংশকে বলা হয় হচ্ছে প্রকৃতি। ক্লিয়ার? ওকে। একটা শব্দকে আমি ভাঙলাম, ১ম অংশের নাম হচ্ছে প্রকৃতি। এখন এই প্রকৃতির মধ্যে ২ টা জিনিস থাকে। এক হচ্ছে শব্দ আর এক হচ্ছে ধাতু। মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু ভাইয়া। এগুলো এত সহজ টপিক না, সত্যি কথা বলতে। একবার যদি বোঝা যায়, সারা জীবন এগুলো বোঝা যাবে। আর যদি একবার বোঝা না যায়, সারা জীবন বই মুখস্থ করে, ঠোঁটস্থ করে, চাবায় গিলে খেলেও কাজ হবে না। এজন্য আমি বলি যে এই টপিকগুলো পড়ার সময়, বোঝার সময় একেবারে পূর্ণ মনোযোগ দিয়ে বুঝতে হবে। তা না হলে আসলে বোঝা যায় না। আর আমার ক্লাস করে তোমরা দেখেছো যে আমি যখন ক্লাসগুলো নেই, আমি কিন্তু এই গতানুগতিক বই এইগুলো লাগতো না। এই যে আমি আলোচনা করছি। দেখবা যে বইয়ের কথা জাস্ট আমি আমার মতো করে বলি। এবং তোমরা যদি আমার কথাগুলো ১ম কথা সো পরবর্তী অংশ হচ্ছে প্রত্যয়, এটা নিয়ে কথা হয়েছে। আর ১ম অংশের নাম হচ্ছে প্রকৃতি। এখন এই প্রকৃতি এইটাকে আমরা আবার ২ টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে শব্দ এবং আরেকটা হচ্ছে ধাতু। এখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়ুয়া একটা স্টুডেন্ট, তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে, "বাবা বলো তো যে শব্দ কাকে বলে?" তোমরা বলতে পারবে যে আসলে শব্দ বলতে কি বোঝায়? যারা বলতে পারবা খুবই ভালো। আর যারা বলতে এখনো হয় বা কয়েকটা ধ্বনি মিলিত হয়ে একটা শব্দ হয়। যেমন কথার কথা আমি বললাম, ক এই একটা বর্ণ, ল এই একটা বর্ণ, ম এই একটা বর্ণ। সো এই ৩ টা বর্ণ মিলিত হয়ে বাস্তবে একটা শব্দ হয়েছে। যার নাম হচ্ছে বা শব্দটা হচ্ছে কলম। তাহলে এই যে ৩ টা বর্ণ মিলিত হয়ে একটা শব্দ হলো, এটাই হচ্ছে শব্দ। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে কেউ যদি তোমার কাছে এখন জিজ্ঞাসা করে যে শব্দ কাকে বলে? তুমি ভাইয়া সহজে বোঝাতে পারবা না যে শব্দ হচ্ছে কয়েকটা বর্ণের সমষ্টি। শব্দ হচ্ছে কয়েকটা বর্ণের সমষ্টি। খুবই মনোযোগ দিয়ে দেখো, এখানে এই যে বাঘ, এটা একটা শব্দ, দিন এটা একটা শব্দ। তাহলে আমরা বলছিলাম যে প্রকৃতি গঠিত হয় শব্দ দিয়ে। দেখো তো এই বাঘ একটা শব্দ, দিন একটা শব্দ। এবং এই ২ টা শব্দের সাথে এই ২ টা প্রত্যয় যুক্ত হয়ে একটা শব্দ হয়েছে, এই আরেকটা শব্দ হয়েছে। বাঘ একটা শব্দ, এটার সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে একটা শব্দ হয়েছে বাঘা। দিন একটা শব্দ, এটার সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে একটা শব্দ হয়েছে দৈনিক। দৈনিক একটা শব্দ। তাহলে কি হলো বিষয়টা? যে শব্দের পরে এই যে বাঘ একটা শব্দ, দিন একটা শব্দ, এটার পরে লক্ষ্য করে দেখো এই যে অর্থহীন অর্থাৎ আ এবং ইক, এই অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে এই একটা শব্দ হয়েছে, এই আরেকটা শব্দ হয়েছে। পরে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে এই যে শব্দ ২ টা হলো, এটাই হলো শব্দ। শব্দ ও ধাতুর পরে। এখন ধাতু কাকে বলে? এটা আমাদেরকে এখন একটু বুঝতে হবে। আর এটা বোঝার জন্য চলো আমি তোমাদেরকে অংশ।
এই পৃথিবীতে সবকিছু একটা মূল আছে। মনে করো তুমি এখন যে ঘরটা বসে ক্লাস করছো, এই ঘরের একটা মূল আছে, আমরা যেটাকে বলি ফাউন্ডেশন। তুমি একটু পরে রাস্তায় বের হবে, বের হয়ে দেখবা কত গাছ-গাছালি। গাছ-গাছালি দেখবা একটা মূল আছে, যেটাকে আমরা বলি শিকড়। অর্থাৎ এই পৃথিবীতে সবকিছু কিন্তু একটা মূল আছে। তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটার যেহেতু মূল আছে, তাহলে এই পৃথিবীতে প্রতিটা শব্দেরও কিন্তু একটা মূল আছে। এই পৃথিবীতে প্রত্যেকটা শব্দেরও কিন্তু মূল আছে। যেমন আমরা একটু আগে দেখছিলাম দৈনিক একটা শব্দ, এর মূল এসেছে দিন থেকে। বাঘা একটা শব্দ, এর মূল এসেছে বাঘ থেকে। তো একইভাবে আমরা মনে রাখবো এই পৃথিবীতে ক্রিয়াপদ, এটা একটা শব্দ। এই ক্রিয়াপদেরও কিন্তু মূল রয়েছে। অর্থাৎ ওই ক্রিয়াপদের কিন্তু গোড়া রয়েছে। মনে করো করা, খাওয়া, হওয়া, যাওয়া, এগুলো তো একটা ক্রিয়াপদ। এই প্রত্যেকটা ক্রিয়াপদ বা এই প্রত্যেকটা ক্রিয়া কিন্তু একটা মূল রয়েছে বা একটা গোড়া রয়েছে। আর আমরা সোজা কথা মনে রাখবো ক্রিয়াপদের এই যে মূল অংশ, ক্রিয়াপদের এই যে মূল অংশ, এটাকে বলা হয় ধাতু। বেশি বুঝতে গেলেই ঝামেলা। সোজা কথা ভাই, খাতায় লিখে রাখো এই পয়েন্টটা, যে পৃথিবীতে যত ক্রিয়াপদ রয়েছে সেই প্রত্যেকটা ক্রিয়াপদের যে মূল, প্রত্যেকটা ক্রিয়াপদের যে গোড়া। যেমন চলে, এটা একটা ক্রিয়াপদ। এই চলে, এই পদটাকে আমরা যদি ভাঙি, হয় হচ্ছে চল, তারপরে হচ্ছে এ। তাহলে এই যে চলে একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের মূল অংশ কোনটা? ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে চল। অর্থাৎ এই চল থেকেই কিন্তু একটা শব্দ বা একটা ক্রিয়াপদ উৎপত্তি হয়েছে, যেটাকে আমরা বলছি চলে। তাহলে এই যে চল, অর্থাৎ এই চলে ক্রিয়াপদের মূল অংশ যে চল, এই মূল অংশকে আমরা বলবো ধাতু। অর্থাৎ ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। আর এরপরে ক্রিয়া বিভক্তি কি বা কি এটা আপনার জানা দরকার, লাইফে কোনো কাজে লাগবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? মনে থাকবে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। যেমন পড়ুয়া একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা এসেছে পর ধাতু থেকে। মনে করে বললাম ছেলেটা অনেক পড়ুয়া, তাহলে পড়ুয়া মানে কি? যে পড়ে। মনে থাকবে পড়ুয়া মানে হচ্ছে যে পড়ে। তাহলে এই যে পড়ে, পড়া, এই শব্দগুলো একটু নিজে চিন্তা করে দেখো তো, এগুলো কিন্তু এসেছে, এ এগুলো একটা ক্রিয়াপদের সাথে সম্পর্কিত একটা শব্দ। আর সহজ কথা মনে রাখবো, ক্রিয়াপদের সাথে যে শব্দ সম্পর্কিত সেটাই হচ্ছে কৃৎ প্রত্যয়। যেমন পড়ুয়া একটা শব্দ এসেছে পর থেকে, তাহলে পর এটা কি? পর মানে হচ্ছে, পর সমান হচ্ছে পড়া। আর পড়া মানে কি? পড়া মানে একটা ক্রিয়াপদ। আর ক্রিয়াপদ মানে হচ্ছে কৃৎ প্রত্যয়। হচ্ছে কৃৎ প্রত্যয়। সহজ কথা লিখে রাখেন, ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত তাই হচ্ছে ক্রিয়াপদ। যেমন পড়া একটা ক্রিয়াপদ, আর ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত সব হচ্ছে কৃৎ প্রত্যয়। আপনি খাতায় লিখে রাখেন, আপনার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃৎ প্রত্যয়। বিশেষ করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি যে কৃৎ প্রত্যয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। ওকে? আচ্ছা, সো আমরা ওই আলোচনা করে যাবো। আমরা যেটা বলছিলাম যে একটা শব্দ পড়ুয়া, এই শব্দটা হচ্ছে মূল বা গোড়া হচ্ছে পর, অর্থাৎ পর হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ, আর ক্রিয়াপদের এই মূল অংশকে বলা হয় ধাতু। যেটা আমরা একটু আগে মাত্র আলোচনা করলাম যে ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু। আর এখন আমরা যেটা মনে রাখবো, যে কোনো ক্রিয়াপদের মূল অংশ বা ধাতু বোঝানোর জন্য আগে ঠিক এইরকম একটা রূট চিহ্ন আমরা ব্যবহার করব। ক্রিয়াপদের মূল অংশ ধাতু, ধাতুকে বোঝানোর জন্য ঠিক আমরা এরকম একটা রূট চিহ্ন বোঝাবো। যেমন পড়ুয়া, এই শব্দটার মূল অংশ হচ্ছে পর, এটা হচ্ছে ধাতু, এবং ধাতু বোঝানোর জন্য এখানে এরকম একটা রূট চিহ্ন ব্যবহার করা হয়েছে। নাচুনে শব্দটা এসেছে নাচ ধাতু থেকে, আর এটা যেহেতু ধাতু থেকে এসেছে, এর আগে আমরা ঠিক এরকম একটা রূট চিহ্ন ব্যবহার করে দিলাম, হয়ে গেল। এবং এই যে নাচ ধাতু থেকে এসেছে, এই জন্য ধাতুর আগে সবসময় এরকম একটা রূট চিহ্ন ব্যবহৃত হয়। ঠিক আছে? জাস্ট এটাই বুঝতে হবে। সোজা কথা, একটা শব্দকে আমি ভাঙলাম। ভাঙার পরে যদি আমি বুঝি যে সেই শব্দটা এসেছে ক্রিয়াপদ থেকে বা ক্রিয়ার মূল থেকে বা ধাতু থেকে, তাহলে আমরা সহজ কথা মনে রাখবো সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আমি এবার একটু কমেন্ট বক্সে অন করে দিচ্ছি। সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানান। সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো ভাইয়া, বুঝতে পেরেছো কিনা? হয়ে যাবে আপনাদের। আজকের ক্লাসে আমরা কৃৎ প্রত্যয় নিয়ে আলোচনা করব। তবে আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত, সহজ কথা মনে রাখবেন, ক্রিয়াপদের সাথে যা যা সম্পর্কিত সব হচ্ছে কৃৎ প্রত্যয়। আর ক্রিয়া বাদে এই পৃথিবীতে আর যা কিছু আছে, ক্রিয়া বাদে এই পৃথিবীতে আর যত পদ আছে, যত শব্দ আছে, সব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। খাতায় লিখে রাখেন, ক্রিয়া পদ বাদে সকল শব্দ তয়। ক্রিয়াপদ বাদে এই পৃথিবীর বাকি যখন শব্দ রয়েছে, ক্রিয়া বাদে রয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর যাই থাক, সব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়াপদের সাথে বা ক্রিয়ার মূল ধাতুর সাথে যা যা সম্পর্কিত সব হচ্ছে কৃৎ প্রত্যয়। ওকে? সো প্রত্যয় ক্যান বি ক্লাসিফাইড ইন টু ওয়েজ, দ্যাট ইজ কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। ক্রিয়াপদের সাথে যা সম্পর্কিত সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর ক্রিয়া বাদ দিয়ে বাকি পদের সাথে যা সম্পর্কিত সব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলুন, আমি এতক্ষণ আপনাদেরকে কিন্তু মূলত বেসিক বিষয়গুলো বুঝালাম। ঠিক আছে? প্রকৃতিকে যে দুভাগে ভাগ করা যায়, সরি প্রত্যয়কে দুভাগে ভাগ করা যায়, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আমি এতক্ষণ ধরে এই বেসিক বুঝালাম। কিন্তু আপনাদের বোর্ড পরীক্ষায় কিন্তু এগুলো প্রশ্ন এইভাবে সরাসরি আসবে না। বোর্ড পরীক্ষার নমুনা প্রশ্নের দিকে আমি আপনাদেরকে আরেকবার নিয়ে যাচ্ছি। খেয়াল করে দেখুন, বোর্ড পরীক্ষা শুরুতে ছিলেন না। বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। অর্থাৎ এই যে শব্দগুলো এসেছে, দেখেন ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন কিন্তু এটা। এই শব্দগুলোকে আপনাকে প্রকৃতি প্রত্যয় করতে হবে। অর্থাৎ প্রথমে আগে আপনাকে ওই সন্ধি বিচ্ছেদের মতো আগে ভেঙে নিতে হবে। তারপরে কোনটা কোন প্রকৃতি, সরি কোনটা কোন প্রত্যয়, এটা আপনাকে বের করতে হবে। তাহলে কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখুন, এই কিন্তু মূল শব্দগুলো, এই শব্দগুলোকে এখন আমরা দেখব বা বের করব যে এটা
কোনটা কৃত প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয়? এখন যেহেতু আজকের ক্লাসটায় আমরা শুধু কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করব, আমরা এইজন্য কৃত প্রত্যয় আলোচনা যাচ্ছি। আপনাদের বোর্ড পরীক্ষায় কাজে লাগবে না এই জায়গাটা যে কৃত প্রত্যয় ২ ভাগে বিভক্ত। সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। এটা কাজে লাগবে না। এটা ফেলে দেন আপনি মাথা থেকে। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, কথার কথা একটা শব্দ এসেছে গায়ক। যারা গান গায় তারা গায়ক আমরা জানি। আপনারাও কম্পিটিশনে গান গাইতে পারেন। তার মানে আপনারাও গায়ক। এবারে গায়ক শব্দটা কোন প্রত্যয় এটা আপনাকে বের করতে হবে। তাহলে ভাইয়া ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এখানে কাজ কিন্তু এত সোজা না। গায়ক শব্দটাকে আমি ১ম এ এরকম ভাঙবো। যে গায়ক শব্দটা এসেছে গই ধাতু থেকে। গায়ক মানে কি? যিনি গান করেন। তাহলে এই যে গান করা, গান গাওয়া, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো ভাই। এটার সাথে কি একটা ক্রিয়াপদের গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না? গান করা, খেলা করা, নাচানাচি করা, দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, এগুলোর মধ্যে থেকে ক্রিয়াপদের সুন্দর গন্ধ রয়েছে। তাহলে আমার কথা হচ্ছে তুমি ভাইয়া কেন মুখস্থ করতে যাবা? সোজা কথা। গায়ক শব্দটা এসেছে গই থেকে। গই মানে হচ্ছে গাওয়া। এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো এটা জানি। গই মানে গাওয়া। জীবনেও শুনি। ভাই একটা সত্যি কথা কি জানো? মানুষ জন্মের থেকে সবকিছু জানে না। আস্তে আস্তে সময়ের পরিক্রমায় এগুলো জানতে হয়, বুঝতে হয়, পড়তে হয়। তো আমরা পড়লাম এভাবে যে গায়ক শব্দটা এসেছে গই ধাতু থেকে। আর এই গই যেহেতু এটা একটা ধাতু, তার মানে এটা হচ্ছে একটা কৃৎ প্রত্যয়। পরীক্ষায় প্রশ্ন এসেছে আপনি লিখবেন গায়ক সমান গই যুক্ত অক বা নক। আপনার যেটা সুবিধা। আমার কখনো নক শব্দটা শুনতে ভালো লাগে না। আমি সবসময় অক লিখি বা পড়ি। আপনার যদি নক ভালো লাগে আপনি নক লিখবেন। তাহলে গায়ক শব্দটা এসেছে গই ধাতু থেকে, এর সাথে প্রত্যয় হিসেবে যোগ হয়েছে অক। পরীক্ষায় এটা আমি লিখলাম। লেখার পাশে আমি ঠিক এইভাবে আরেকটা সমান চিহ্ন দিয়ে লিখে দিলাম। এটা কৃৎ প্রত্যয়। শেষ। ১ নাম্বার আপনি পেয়ে গেলেন। পরীক্ষায় প্রশ্ন এসেছে দর্শক। দর্শক শব্দটাকে আপনি ভাঙলেন দৃশ যুক্ত অক। দৃশ মানে কি? দৃশ মানে হচ্ছে দেখা। একটু খেয়াল করে দেখেন তো, যদি আপনি না বুঝতে পারেন বিশ্বাস করেন বই পড়ে বুঝবেন না। গ্যারান্টি এবং ওয়ারেন্টি। যেখানেই ক্রিয়াপদের গন্ধ সেটাই কৃৎ প্রত্যয়। দৃশ থেকে, দৃশ মানে দেখা। আর যেখানে ক্রিয়াপদের গন্ধ পাচ্ছি সেটাই চোখ বন্ধ করে কৃৎ প্রত্যয়। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি তো মানে কি করে বুঝবো যে এটা দৃশ থেকে এসেছে, এটা এখান থেকে। বাবা এত সোজা না। আমরা সারা জীবন ধরে লেখাপড়া করি এখন এগুলো ভুল করি। আর তুমি সারা জীবনে একদিনও পড়ো না। তোমার একদিনে হয়ে যাবে। এত সহজ সবকিছু। তোমাকে আমি কথা দিচ্ছি তুমি একদিনের জায়গায় ২ দিন, ২ দিনের জায়গায় ৩ দিন পড়ো। দেখবে একেবারে এই পরিষ্কার হয়ে গেছে সবকিছু। বুঝতে পেরেছো ভাই? এবার দেখো আমি না হয় এইটা বুঝলাম। এই শব্দটার দিকে তাকিয়ে দেখো তো ঘাতক। ঘাতক মানে কি? যে আঘাত করে। এই আঘাতের একটা ভালো শব্দ হচ্ছে হর্ন। এটা দেখো ভাই দেখছো কত কঠিন? এটা যদি না জানা হয়, পরীক্ষার হলে গিয়ে আন্দাজে উত্তর করা যাবে? তুমি বলো? জীবনেও কিন্তু যাবে। তাহলে ঘাতক শব্দটা পরীক্ষায় উত্তর করতে গেলে আমাকে জানতে হবে যে এটা এসেছে হর্ন ধাতু থেকে। অর্থাৎ যে আঘাত করে। ক্লিয়ার? সো ভাইয়া কিছু শব্দ আছে চোখ বন্ধ করেই পারবা। আর কিছু শব্দ আছে একটু ভাই তোমাকে পড়ে যেতে হবে। বারবার পড়লে দেখবে এটা ঠিক হয়ে গেছে। আর আমি তোমাদের জন্য যে কাজটা করেছি ভাইয়া, আসলে এটা এর থেকে সহজে কিছু করা সম্ভব না। যে একটা শব্দ তুমি দেখবে ওই শব্দের শেষে যদি অক থাকে, খেয়াল করে দেখো শব্দের শেষে কি রয়েছে? শব্দের শেষে রয়েছে অক। পুরো শব্দের শেষে দর্শক, গায়ক, রাজক, নর্তক, নায়ক, পূজক প্রত্যেকটা শব্দের শেষে দেখো অক রয়েছে। আর আমরা মনে রাখবো যে সকল শব্দের শেষে অক থাকবে ওই সকল শব্দের প্রত্যয় হিসেবে বসবে নক অথবা অক। তোমার যেটা সহজ লাগে তুমি সেটাই লেখো, সমস্যা নেই। তোমার যেটা সহজ লাগে তুমি সেটাই লেখো, কোনো সমস্যা নেই। বাট লেখো। ঠিক আছে? ওকে। সো এই প্রত্যেকটা শব্দের শেষে অক রয়েছে। সুতরাং প্রত্যয় হিসেবে আসবে অক বা নক। আর কি হবে? আপনি শব্দগুলো একটু ভালো পড়েন। আমি আপনাদের সুবিধার জন্য কয়েকটা মোস্ট ইম্পোর্টেন্ট শব্দ একটু দাগিয়ে দিচ্ছি। পারলে আপনি পরবর্তীতে যখন ক্লাসটা দেখবেন, বই পড়ার সময় এই শব্দগুলো বারবার পড়েন। আপনি দাগিয়ে রাখেন দর্শক, গায়ক, নর্তক। আপনি দাগিয়ে রাখুন নায়ক, ঘাতক। এই শব্দগুলো আপনি একটু দাগিয়ে রাখুন। পরবর্তী স্লাইডে আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি মনে রাখবেন কোন শব্দের শেষে যদি নিয় থাকে, করণীয়, শ্রবণীয়, দর্শনীয়, পালনীয়, কোন শব্দের শেষে যদি নিয় থাকে, প্রত্যয় হিসেবে আসবে অনিয়। কোন শব্দের শেষে যদি নিয় থাকে, প্রত্যয় হিসেবে আসবে অনিয়। আমি কি বোঝাতে পেরেছি? এই যে দেখেন শব্দের শেষে রয়েছে নিয়, প্রত্যয় শেষে অনিয়। এখন আপনাকে যেটা মনে রাখতে হবে যে করণীয় শব্দটা এসেছে ক্রি ধাতু থেকে, তার সাথে যোগ করলাম অনিয়, হয়ে গেল কৃৎ প্রত্যয়। পানীয় শব্দটা এসেছে পা ধাতু থেকে, এর সাথে যুক্ত করলাম অনিয়, হয়ে গেল প্রত্যয়। দর্শনীয় শব্দটা এসেছে দৃশ ধাতু থেকে, পালনীয় শব্দটা এসেছে পাল ধাতু থেকে, হয়ে গেল কৃৎ প্রত্যয়। সো সহজ কথা আমি যেটা বলছিলাম, এগুলো মনে হচ্ছে কঠিন। আমি কিন্তু একবারের জন্য বলে দিই যে ভাই এটা একবার পানির লাহান সোজা, চিবাই চিবাই খাইবা। এটা আমি কখনোই তোমাকে বলি না। বাট আমি এটা জানি আপনি একটু মনোযোগ দিয়ে পড়লে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লে এমনি পারো। ঠিক আছে? কোন শব্দের শেষে যদি তা থাকে, প্রত্যয় হিসেবে হবে হচ্ছে ত্রিশ। দাতা, মাতা, ক্রেতা, সবগুলো শেষে তা, প্রত্যয় হিসেবে বসে ত্রিশ। এবং দাতা শব্দটা এসেছে দা ধাতু থেকে, মাতা শব্দটা এসেছে মা ধাতু থেকে। চিন্তা করতে পারেন? মাতা শব্দটা আপনি দেখার সাথে সাথে ভাববেন, আরে মা আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন। এ তো বিশেষ্য পদ। ঠিক আছে বিশেষ্য পদ, কিন্তু আপনি কিন্তু জানেন না মাতা শব্দটা এসেছে মা ধাতু থেকে। যেহেতু মা ধাতু থেকে এসেছে সেহেতু এটা হচ্ছে কৃৎ প্রত্যয়। এখন কথা হচ্ছে আমি জানতাম না, না জানতেই পারি। এখন তো জেনেছি, জানার পরে এখন পড়তে হবে। চলমান শব্দটা এসেছে চল ধাতু থেকে, বিদ্যমান শব্দটা এসেছে বিদ ধাতু থেকে, বর্ধমান শব্দটা এসেছে বৃদ ধাতু থেকে। এবং আমরা মনে রাখবো এবং সেভাবে পড়ে ফেলবো। কার্য শব্দটা এসেছে ক্রি ধাতু থেকে, ভোজ্য শব্দটা এসেছে ভূ ধাতু থেকে, বাচ্য বচ, বিদ্যা বিদ, লভ্য ধার্য। একটু দাগিয়ে রাখেন
আপনাদের বইয়ে কি আছে আমি জানি না, তবে আমি যে শব্দগুলো দাগিয়ে দিচ্ছি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। একটু দাগিয়ে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। জয় শব্দটা এসেছে জি ধাতু থেকে। 9-10 এর ব্যাকরণ বইয়ে জয় শব্দটা আছে। কিছুদিন আগে হয়তো পড়েছিলেন, হয়তো এখন মনে নাই। দেখুন, প্রকৃতি প্রত্যয়কে মানুষ কেন কঠিন বলে? এটা এইজন্য কঠিন। মনে করেন আপনার এলাকায় জয় নামে খেয়াল করে দেখবেন অনেক মানুষ আছে। তো জয় কি? যেকোনো ব্যক্তির নাম। আর নাম মানেই তো বিশেষ্য। আর আমি আপনাদেরকে আজকে শর্টকাটে কি শিখাইছি? যে ক্রিয়াপদ বাদ দিয়ে এই পৃথিবীতে যত পদ আছে সব হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কথা ঠিক? ইয়েস। সেই জায়গা থেকে আপনি কিন্তু উত্তর করবেন তদ্ধিত প্রত্যয়। কথা ঠিক? ইয়েস। কিন্তু ভাইয়া আপনাকে এটা জানতে হবে যে জয় শব্দটা ঠিক আছে বিশেষ্য পদ। আমার দোস্ত জয়, আমার ফ্রেন্ড জয়। কিন্তু আপনি যখন এটা জানবেন যে জয় শব্দটা এসেছে জি ধাতু থেকে, তখন কিন্তু আপনার আর ওই তদ্ধিত প্রত্যয় মনে আসবে না। তখন আপনি উত্তর করবেন এটা একটা কৃত প্রত্যয়। তাহলে এটা জানার জন্য আপনাকে পড়তে হবে। জয় শব্দটা এসেছে জি ধাতু থেকে, ক্ষয় শব্দটা এসেছে কি ধাতু থেকে। মার্কিং করে রাখেন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে? এখানে যে শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দই অনেক, অনেক, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রত্যেকটা শব্দই অনেক গুরুত্বপূর্ণ। আমি শব্দগুলো দাগিয়ে দিচ্ছি। আপনারা কষ্ট করে একটু দাগিয়ে রাখুন। বচন শব্দটা দাগিয়ে রাখুন। দুঃখিত, ও হ্যাঁ, এটা গত শব্দটা দাগিয়ে রাখুন। উক্ত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষায় অনেকবার এসেছে উক্ত। যুদ্ধ শব্দটা গুরুত্বপূর্ণ। উক্ত শব্দটা গুরুত্বপূর্ণ। মুগ্ধ খুবই গুরুত্বপূর্ণ শব্দ। জ্ঞাত। মুক্ত শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। দগ্ধ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। শব্দগুলো দাগিয়ে রাখুন, জীবনে যেকোনো সময় কাজে লাগতে পারে। গতি শব্দটা এসেছে গণ ধাতু থেকে, তৃপ্তি শব্দটা তৃপ ধাতু থেকে, উক্তি শব্দটা এসেছে বস ধাতু থেকে। জ্ঞাতি, গতি, খ্যাতি, মুক্তি, শ্রুতি। ভক্তি শব্দটা খুব গুরুত্বপূর্ণ, খ্যাতি শব্দটাও গুরুত্বপূর্ণ। শব্দগুলো দাগিয়ে রাখুন এবং পরীক্ষায় আসলে সুন্দর করে উত্তর করে আসুন। বচন শব্দটা পরীক্ষায় অনেকবার এসেছে। শ্রবণ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এইচএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। গমন শব্দটা এসেছে। নয়ন শব্দটা পরীক্ষায় অনেকবার এসেছে। ভোজন শব্দটা পরীক্ষায় এসেছে। দর্শন শব্দটা পরীক্ষায় শতবার এসেছে। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি একেবারে ঠোঁটস্থ করে রাখবেন। পরীক্ষায় আসলেও আসতে পারে। আর বাকিগুলো সুন্দর করে পড়বেন। কর্তব্য শব্দটা পরীক্ষায় শতবার প্রশ্ন এসেছে। কর্তব্য শব্দটা এসেছে কৃ ধাতু থেকে। আর যেটা ধাতু থেকে আসে সেটা কৃৎ প্রত্যয়, আপনারা জানেন। দাতব্য শব্দটা এসেছে দা ধাতু থেকে। বক্তব্য শব্দটা এসেছে বচ ধাতু থেকে। ঠিক আছে? থ্যাংক ইউ। সো আমার মনে হয় আমরা এতক্ষণ ধরে অনেক কথা বলে ফেলেছি। এবার চলো দেখি আমরা কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করতে পারি কিনা। একটু আমাকে কমেন্ট বক্সে সবাই উত্তর করে জানাবে। বোর্ড পরীক্ষা হয়তো এইভাবে আসবে না। কিন্তু আমি বোর্ড পরীক্ষার প্রশ্নটাকে এখানে প্রকৃতি প্রত্যয় আকারে দেখিয়েছি। একটু সবাই আমরা তোলার চেষ্টা করি তো যে গায়ক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই চেষ্টা করো প্লিজ। গায়ক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সিমের উত্তর হচ্ছে চলমান শব্দের প্রকৃতি প্রত্যয়। ঠিক আছে? থ্যাংক ইউ। চলমান শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মাশরাফি, আসলে এটা যেকোনো কারোর জন্য কঠিন লাগবে, বাট এটা সহজ। মা শব্দটা হচ্ছে মা ধাতু থেকে। মাতৃ শব্দটা এসেছে। ওকে? আর কিভাবে হয় ভাই এটা আসলে জগতে কারো পক্ষে বের করা সহজ না। ঠিক আছে? এটাই বাস্তবতা, মেনে নিতে হবে। চলমান শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই চেষ্টা করি আমরা চলমান শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই চেষ্টা করি। চলমান শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে চলযুক্ত সানচ। এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু আমরা জানলাম। আমি আজকে তোমাদেরকে বলেছিলাম যে কোনো শব্দের শেষে যদি মান থাকে ওইটার প্রত্যয় হিসেবে বলবে মান বা সানচ। এখন তোমার যেটা সহজ লাগে। এখানে অপশনে নাই বিধায় আমরা ওটাই দিলাম। অপশনে যদি মান থাকতো আমরা মান লিখতাম। আর যেহেতু মান নাই সেহেতু আমরা সানচ দিলাম। আর জ্যোতি বলছে কি বলে, রুচিনকে আসলে কিছু বলে না, যে ধাতু আগে ওই চিন্তা বসে। দর্শ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ভাই তোমরা কিন্তু সবাই করছো না। দেখো এই প্রত্যেকটা শব্দ কিন্তু যেগুলো তোমাদের ক্লাসে আমি দেই, প্রত্যেকটা শব্দ কিন্তু ভাই বিভিন্ন সময় বিভিন্নবার বোর্ড পরীক্ষা এসেছে। সো যেহেতু বোর্ড পরীক্ষায় এসেছে বিভিন্ন সময় বিভিন্নবার, এই জন্যই কিন্তু মূলত এটা তোমাদের দেওয়া।
তো আমার বিশ্বাস তোমরা সবাই পারবা। তো সবাই চেষ্টা করো। না হলেও সমস্যা নাই, এট লিস্ট ট্রাই তো করো। দৃশযুক্ত অনিয়। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি বলেছিলাম যে দৃশ মানে দেখা, আর দেখার সাথে যেহেতু ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে, আর ক্রিয়াপদের সম্পর্ক যেখানে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোয়েশ্চেন। উক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এই প্রশ্নটা এইচএসসি পরীক্ষায় অনেকবার আসছে, অ্যাডমিশন টেস্টেও অনেকবার আসছে। সো চেষ্টা করি আমরা পারি কিনা। উক্ত শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে, উক্ত শব্দটা হচ্ছে বচ থেকে। আমরা মনে রাখবো বচ ধাতু থেকে। বচ মানে কি? বচ মানে হচ্ছে বলা। বলার মধ্যে দেখো ক্রিয়াপদে কিন্তু একটা গন্ধ রয়েছে। কোন কিছু বলা। তো যেখানে ক্রিয়াপদের গন্ধ সেটাই হচ্ছে মূলত কৃৎ প্রত্যয়। শ্রবণ শব্দটা এসেছে কোথা থেকে দেখো তো? কোন ধাতু থেকে শ্রবণ শব্দটা এসেছে দেখি আমরা পারি কিনা। সবাই একটু উত্তর করি প্লিজ। শ্রবণ শব্দটা এসেছে হচ্ছে শ্রু ধাতু থেকে। শ্রু যুক্ত অনট। আমি আপনাদের ক্লাসে আজকে খুব সহজে এগুলো বুঝিয়েছি যে কোনো শব্দের শেষে ওয়ান থাকলে প্রত্যয় হিসেবে ওয়ান অথবা অনট বসবে। ক্লাসের স্লাইডে যত সহজভাবে পড়ানো হয়েছে বাংলাদেশের কোনো বইয়ে এত সহজে কোথাও নাই। যদি আপনারা পান আমাকে দেখান, এবং আমাকে দেখানোর, আমাকে জানানোর অনেক বই আছে ভাইয়া। আপনারা সবাই শিখো শিখবো জিতোতে আছেন ফেসবুকে গ্রুপে। অনেকে এটা বুঝেছেন কোনটা ভালো লেগেছে, কোনটা মন্দ লেগেছে। এটা সহজে গ্রুপে জানিয়ে দিবেন। আমার সোজা কথা। আমি মনে করি 2 কেজি ওজন বহন করতে পারি। কিন্তু আমার 10 কেজি ওজন নিয়ে মিল থাকলে ভালো, না থাকলে আপনি ডিটেইলস বলেন। বাবা এখানে ডিটেইলস বলার তো কিছু নাই। এই যে পরীক্ষায় প্রশ্ন আসে শ্রবণের প্রকৃতি প্রত্যয় কোনটি? আমি দেখিয়ে দিয়েছি শ্রবণ শব্দটা এসেছে শ্রু ধাতু থেকে। এরপরে বলেছি অন থাকলে প্রত্যয় হিসেবে বলবে ওয়ান বা ওয়ান। এই এর থেকেও সহজে এটা আসলে বোঝানো যায় না। আর দরকারও নাই এর থেকে সহজে বোঝা। ঠিক আছে? ওকে। সো এই যে দেখো ভাই কোন শব্দের শেষে যদি আ আ থাকে, খাওয়া, পাওয়া, রাধা, চাওয়া, করা সবগুলো শেষে দেখেন আ রয়েছে। তাহলে আমি প্রত্যয় হিসেবে কি করলাম? আ দিয়ে দিলাম। শেষ। আর এখন আমাকে জানতে হবে যে খাওয়া শব্দটা এসেছে খা ধাতু থেকে, পাওয়া শব্দটা এসেছে পা ধাতু থেকে, রাধা শব্দটা এসেছে রাত ধাতু থেকে। আর যেহেতু এসেছে সেহেতু এটা কৃৎ প্রত্যয়। শেষ। মোস্ট ইম্পোর্টেন্ট শব্দগুলো আমি দাগিয়ে দিচ্ছি, আপনি একটু দাগিয়ে রাখুন। ফুটন্ত শব্দটা একটু দাগিয়ে রাখুন। ডুবন্ত শব্দটা একটু দাগিয়ে রাখুন। চলন্ত শব্দটা দাগিয়ে রাখুন। পরীক্ষায় প্রশ্ন এখান থেকে হতে পারে। আহ রাবুকা জান্নাত বলছে ডক্টর হায়াত মাহমুদের বইটা ভালো। ইয়েস। বাংলাদেশের সব জায়গায় কম বেশি হায়াত মাহমুদ স্যারের বইটা চলে, এবং বইটা দেখতে অনেক মোটা হলেও আসলে বইটার পড়ার জিনিস খুবই কম। আমার মনে হয় যে আপনারা চাইলে বইটা কিনে নিতে পারেন। ওকে? সামিউল বলছে ভাই আপনি কোন বই ফলো করেন? ভাইয়া আমি বুড়ো বয়সে এসে আর কোন বই ফলো করব? আমি এখন তোমাদেরকে ফলো করি। বুঝতে পারছো? আমি তো তোমাদের সবার খুব ফ্যান। নাচন শব্দটা এসেছে নাচ ধাতু থেকে, চলন শব্দটা এসেছে চল ধাতু থেকে, কাঁদন শব্দটা এসেছে কাঁদ ধাতু থেকে, বাঁধন শব্দটা এসেছে বাদ ধাতু থেকে। মনে রাখবা, পড়ে রাখবা। শেষ। খেলনা শব্দটা এসেছে খেল ধাতু থেকে, মার্কিং করে রাখেন। দোলনা শব্দটা এইচএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। রান্না শব্দটা অনেকবার এসেছে। কান্না শব্দটা অনেকবার এসেছে। মার্কিং করে রাখেন, আশা করছি পারবেন। ওকে? সেলাই শব্দটা এসেছে শিল ধাতু থেকে। মোড়ক শব্দটা এসেছে মূল ধাতু থেকে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নটা অনেকবার আসছে কিন্তু। আমি যেগুলো ৩ টিক দিচ্ছি, একবার ছোট করে রাখবেন। পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু তখন আপনি আমাকে দোষ দিতে পারবেন না যে ভাইয়া এগুলো আমাকে পড়ায়নি। তাহলে চলুন আমরা আরো কয়েকটা এমসিকিউ প্রশ্ন একটু সলভ করি। করে আস্তে ছুটি নিব কিছুক্ষণ পরেই। বাক্য শব্দের প্রকৃতি সবাই উত্তর করো ভাইয়া। বাক্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? বাক্য শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যুক্ত জ। এটা অনেকেই জানেন না, ঠিক করে দিলাম। বাক্য শব্দটা এসেছে বচ থেকে। বচ মানে কি? বচ মানে হচ্ছে বলা। বলা মানে কি? যা বলা হয়, অর্থাৎ ক্রিয়াপদ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোয়েশ্চেন। উক্ত শব্দটার প্রকৃতি প্রত্যয় কোনটি? উক্ত। সবাই একটু উত্তর করার চেষ্টা করবে। আলিফ বলছে প্রত্যয় বুঝবো কিনা, সন্ধি ভালো করে বুঝি না ভাইয়া। কোনো সমস্যা না। একটু সময় দাও, পারবা। একদিনে হবে না ভাই। ২ দিন দাও সময়, ৪ দিন দাও, হয়ে যাবে। শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে বচ যুক্ত ত। জানলে সহজ, না জানলে খুবই কঠিন। আর জানার জন্য আমরা পড়ছি। ওকে? থ্যাংক ইউ। শিক্ষা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে দিক যুক্ত অ। শ্রেষ্ঠ এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই চেষ্টা করি। আমরা তো সবাই চাই, তাই না ভাইয়া? দেখো শ্রেষ্ঠদের প্রকৃতি প্রত্যয় পারি কিনা?
ওকে, সো শ্রেষ্ঠ শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে একটু কঠিন লাগছে আমি বুঝতে পারছি এবং এখানে ছোট্ট একটা ভুল হয়েছে বাবারা, সেটা হচ্ছে এই যে এটা। এটা দেওয়া ছিল না, আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ। উক্তি এটা তোমরা পারবা, অলরেডি উত্তর করেছো। বচ যুক্ত তি, এজন্য আমি আর এটা দিলাম না। এই যে এই একটু কঠিন লাগছে আমি বুঝতে পারছি এবং এখানে ছোট্ট একটা ভুল হয়েছে বাবারা, সেটা হচ্ছে এই যে এটা। এটা দেওয়া ছিল না, আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ। উক্তি এটা তোমরা পারবা, অলরেডি উত্তর করেছো। বচ যুক্ত তি, এজন্য আমি আর এটা দিলাম না। এই যে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে মূলত এইভাবে আসেনি, শব্দটা ছিল ওটার প্রকৃতি প্রত্যয় কোনটা ছিল। আমি প্রশ্নটা একটু ঘুরায় দিয়েছি। মনু যুক্ত স্ন, এই প্রকৃতি প্রত্যয় নিয়ে যে শব্দটা হবে সেই শব্দটা নিচে কোনটি? ওকে, আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে মনোযুক্ত স্ন এর মূল ভাব বা মূল বিষয়টা হচ্ছে মানব। এটা কিন্তু ভাই পরীক্ষায় অনেকবার আসছে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায়। আসলে হচ্ছে কি ২০১৯ সালের পরে প্রকৃতি প্রত্যয় থেকে আর প্রশ্ন আসেনি। আমি আপনাদেরকে বলব আপনারা বিগত ৪ থেকে ৫ বছরে অন্তত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে যান। পরীক্ষা আশা করি ওখান থেকে প্রশ্ন আসবে। বোর্ড পরীক্ষার প্রশ্ন পড়বেন ৫ বছরের। তাহলে আশা করি ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবেন। মনে করেন ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে প্রকৃতি প্রত্যয় থেকে আপনি একটু পড়ে যান। আশা করি কপাল ভালো থাকলে ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে? থ্যাংক ইউ। মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ওকে, মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মহৎ যুক্ত ইমন, মহিমা। নীলিমা শব্দটা পরীক্ষায় প্রশ্ন এসেছে অনেকবার, নীলিমা। এটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে নীল যুক্ত ইমন। বোর্ড পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করে দেখবেন এই প্রশ্নটা অন্তত ১০ থেকে ১৫ বার এসেছে। ওকে, চলন সই, এটা এই প্রশ্নটা আপনার পরীক্ষায় আসবে না, এটা জানার দরকার নাই। কোনটা সংস্কৃত কৃত প্রত্যয়, কোনটা বাংলা কৃত প্রত্যয়, এইটা আপনার দরকারই নাই। চলুন আমরা আজকে ক্লাসের শুরুতে যে ঢাকা বোর্ড ২০১৯ সালের প্রশ্নটা দেখছিলাম, দেখুন শেষবারের মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি পরীক্ষায় প্রশ্ন কিভাবে উত্তর করবেন। পরীক্ষায় প্রশ্ন আসবে, শব্দগুলো বাম পাশে লিখবেন প্রদত্ত শব্দ, ডান পাশে লিখবেন প্রকৃতি এবং প্রত্যয় এবং তার ডান পাশে আপনি লিখবেন প্রত্যয়ের নাম। আমি আপনাদেরকে ২ মিনিট সময় দিচ্ছি। একটু চিন্তা করেন তো এই শব্দগুলো প্রকৃতি প্রত্যয় কি হতে পারে এবং সেটার প্রত্যয় কি হতে পারে? একটু চিন্তা করে দেখুন তো ভাইয়ারা। দেবী শব্দটা পারবেন, নবান্ন পারবেন, শারীরিক পারবেন, মিতালি পারবেন। এই তো ৪ টা ৫ টা হয়ে গেল। এটা হবে, আমি বুঝতে পারছি না আপনারা কি কয়েকটা হয়তো পারবেন, কয়েকটা পারবেন না। ঠিক আছে? আমি ঠিক করে দিচ্ছি। ১ম টা ভুল হয়েছে। এটা হবে কৃত প্রত্যয়। এখন দেখুন ৮ টা থেকে আপনার পরীক্ষায় কিন্তু উত্তর করতে হবে ৫ টা। এবং দেখেন ভাই এখানে কিন্তু ৫ টা আছে যেটা পরীক্ষায় উত্তর করার মতো। আপনার কাছে মনে হচ্ছে যে ভাই আমার তো এটা কঠিন লাগছে। আপনি আত্মজা পারছেন না, দরকার নাই। কিন্তু আপনি কিন্তু চাইলেই ছেলেবি শব্দটা পারবেন, নবান্ন পারবেন, শারীরিক পারবেন, মিতালি পারবেন। এই তো ৪ টা ৫ টা হয়ে গেল। সুতরাং তোমরা ভাই যারা ভাবছো যে এই টপিকটা অনেক কঠিন, এটা মনে হয় জীবনে উত্তর করা যাবে না। দেখো ভাই আসলে কিন্তু একদম সহজ। ফাতেমা একটা ভালো প্রশ্ন করেছো ভাই, থ্যাংক ইউ। যে ভাই এটা ছক আকারে লিখতে হবে কিনা? আসলে ছক করার দরকার নাই। এটা জাস্ট একটু দেখতে ভালো লাগছে এজন্য আমি ছক করে দিয়েছি। কিন্তু আসলে তোমাদের ছক করার কোনো প্রয়োজন নাই। ওকে? এবার ভাই আমি তোমাদেরকে একটু ছোট্ট করে একটু হোমওয়ার্ক দিতে চাচ্ছি যে সম্মিলিত বোর্ড ২০১৮ সালে এই প্রশ্নটা এসেছিল। সবাই কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে রাখো তো ভাইয়া। তোমরা যে যতটুকু পারো আজকে ক্লাসের উপর বেসিস করে যে যতটুকু পারো ভাইয়া এই ৮ টা শব্দের প্রকৃতি প্রত্যয় এর ক্লাস নিয়ে যদি ভালো কথা বুঝতে না পারো সেটাও জানাও। ঠিক আছে? মনে করো আজকে ক্লাসে কোনো একটা জায়গায় বোঝোনি। ওই জায়গাটা তুমি একটু সুন্দর করে মার্কিং করে আমাকে মেনশন করে আমরা সবাই মিলে বিষয়টা সলভ করতে পারব। সো প্রি মেডিকেল কোর্সের ডিসকাউন্টের জন্য প্রোমো কোড পেতে এখনই তোমাকে যে ফর্মটা দেওয়া হয়েছে ফর্মটা ফিল আপ করে নাও।